এরপর আমরা চলে যাব আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক রিলেটেড থিওরি এবং ম্যাথে টাইপ 5-এ। সো প্রশ্নে বা বোর্ডে যেটা বলা আছে সেটা হচ্ছে শিশিরাঙ্কের কিছু জাস্ট কন্টেন্ট বা শিশিরাঙ্কের রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশনগুলো এই কারণে বোর্ডে লেখা বিকজ এই ইনফরমেশনগুলো বইতে ভুল দেওয়া। ফার্স্ট অফ অল, শিশিরাঙ্কটা কি? শিশিরাঙ্ক হচ্ছে এমন একটা টেম্পারেচার যেই টেম্পারেচারে আসলে কি হবে, ওই যে বায়ুটা উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে। ব্যাপারটা যদি একটু ক্লিয়ারলি বুঝিয়ে বলি, ধরো এই বক্সের মধ্যে একটা কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে কিছু বায়ু আছে। সো ধরলাম এই কন্টেইনারটার টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং আমরা অলরেডি কিন্তু সম্পৃক্ত অসম্পৃক্ত বায়ু সম্বন্ধে পড়াশোনা করে এসেছি। সম্পৃক্ত বায়ু কি? যেই বায়ুতে আর নতুন করে আসলে জলীয় বাষ্প ইনসার্ট করা যাবে না, সে আর নতুন কোনো জলীয় বাষ্প নিতে পারবে না, সে অলরেডি সম্পৃক্ত হয়ে গেছে, সেটা হচ্ছে সম্পৃক্ত বায়ু। আর অসম্পৃক্ত বায়ু কি? যেই বায়ুতে আমি আরও বেশি জলীয় বাষ্প তার মধ্যে দিতে পারবো, সে আরও বেশি জলীয় বাষ্প নিতে পারবে, সেটা হচ্ছে অসম্পৃক্ত বায়ু। সো ধরলাম এটার মধ্যে এটা একটা কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে কি আছে? বায়ু আছে, এবং এই কন্টেইনারের ভেতরে বায়ুর তাপমাত্রা বা বাইরে বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, এবং আমি ধরলাম এই কন্টেইনারের মধ্যে 30 কেজি পরিমাণ বায়ু আছে, জলীয় বাষ্প আছে। ধরলাম এই বায়ুর মধ্যে 30 কেজি পরিমাণ জলীয় বাষ্প আছে। আমি এটাও বললাম যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ভেতরের যে বায়ুটা সেটা ম্যাক্সিমাম 50 কেজি জলীয় বাষ্প নিতে পারে, ম্যাক্সিমাম 50 কেজি জলীয় বাষ্প নিতে পারে। খুব ভালো কথা। সো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি 50 কেজি পরিমাণ জলীয় বাষ্প নিতে পারে, তাহলে কি এখানে 50 কেজি আছে? না, 50 কেজির চেয়ে কম আছে। তার মানে এই বায়ুটা কিন্তু এই তাপমাত্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরও অনেক বেশি জলীয় বাষ্প নিতে পারবে, অ্যারাউন্ড 20 কেজির মতো সে জলীয় বাষ্প নিতে পারবে। আমি এখন কি করলাম, এই তাপমাত্রাটাকে ড্রপ করে দিলাম। সো ড্রপ করে কি করলাম, 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলাম, এবং বললাম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে সর্বোচ্চ কতটুকু জলীয় বাষ্প নিতে পারে? সে ম্যাক্সিমাম 40 কেজি নিতে পারে, 40 কেজি নিতে পারে। সো এখন দেখি, এখন আমি যখন তাপমাত্রাটা কমিয়ে দিচ্ছি, ভেতরের জলীয় বাষ্পের পরিমাণ কি চেঞ্জ হয়েছে? না, কারণ একটা সিল করা বক্স বা মুখ আটকানো বক্স, ভেতরে যতটুকু জলীয় বাষ্প ছিল তার পরিমাণটা কিন্তু সেম আছে, জলীয় বাষ্পের পরিমাণ চেঞ্জ হয় নাই। তাপমাত্রা চেঞ্জ করতেছি, প্রেশার চেঞ্জ হতে পারে, বাট জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু চেঞ্জ হবে না। সো সে এখনও 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসার পরেও সে এখনও আরও কি নিতে পারে? আরও 10 কেজি জলীয় বাষ্প সে নিতে পারে। আমি কি করলাম, তাপমাত্রা আরও কমিয়ে 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলাম। সো 20 ডিগ্রি সেলসিয়াস আমি বলছি যে সে এখন ম্যাক্সিমাম 30 কেজি জলীয় বাষ্প নিতে পারে। এখন দেখি, এখন তার ভিতরে তার তাপমাত্রা 30 কেজি থেকে যখন 30 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন আমি 20 ডিগ্রি সেলসিয়াসে ড্রপ করে নিয়ে আসলাম, তখন তার ভেতরে কতটুকু জলীয় বাষ্প ছিল? 30 কেজি ছিল। তাপমাত্রা আমি 30 থেকে 20 এনেছি, তাপমাত্রা বাড়াই বা কমাই ডাজন্ট ম্যাটার, ভেতরের যে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সেটা কিন্তু কনস্ট্যান্ট, সেটা কোনো চেঞ্জ হচ্ছে না। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. এখন দেখি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সে ম্যাক্সিমাম নিতে পারে 30 কেজি, আর তার কাছে উপস্থিত আছেও কত? 30 কেজি। সো সে অ্যাকচুয়ালি কি, সে কিন্তু এর থেকে বেশি আর জলীয় বাষ্প নিতে পারবে না। এবং আমি যদি আরও নতুন করে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরও নতুন করে 1 কেজি জলীয় বাষ্প দিতে চাই, সে কিন্তু আর যে জলীয় বাষ্পটা নিবে না। এই জলীয় বাষ্পটা পানি হয়ে হয়তো নিচে পড়ে যাবে, নয়তো কুয়াশা হয়ে ভাসবে বা বৃষ্টি হয়ে পড়বে, মানে কাইন্ড অফ এরকম, সেটা আর বাতাসে মিশে যাবে না। সো এই যে একটা টেম্পারেচার, এই টেম্পারেচারটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এবং এই 20 ডিগ্রি সেলসিয়াসে কি হলো, উপস্থিত যে জলীয় বাষ্প ছিল, যেটা আসলে 30 কেজি ছিল, সেই উপস্থিত জলীয় বাষ্পটা কি হয়ে গেছে? বায়ুতে সম্পৃক্ত হয়ে গেছে। আগে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই উপস্থিত জলীয় বাষ্প কিন্তু বায়ুকে সম্পৃক্ত করে নাই, কিন্তু যখন আমি তাপমাত্রা কমায় 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে এসেছি, তখন কি হয়েছে? তখন কিন্তু এই যে উপস্থিত যে জলীয় বাষ্প ছিল, সেই উপস্থিত জলীয় বাষ্পটা এই বায়ুটাকে সম্পৃক্ত বায়ুতে কনভার্ট করে দিয়েছে। সো শিশিরাঙ্কটা আসলে কি? শিশিরাঙ্কটা হচ্ছে যেই তাপমাত্রায় গেলে বায়ুর মধ্যে উপস্থিত যতটুকু জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্প দ্বারাই বায়ুটা সম্পৃক্ত হয়ে যায়, সেই তাপমাত্রাটাকে বলছি আমরা শিশিরাঙ্ক। সো এই সিনারিওর জন্য এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা হচ্ছে আমাদের শিশিরাঙ্ক। সো আমরা কি দেখছি, শিশিরাঙ্কটা আসলে কি তাপমাত্রার উপর ডিপেন্ড করছে না। আমি তাপমাত্রা বাড়াই বা কমাই ডাজন্ট ম্যাটার, শিশিরাঙ্ক আসলে কার প্রপার্টি? এই যে উপস্থিত জলীয় বাষ্পের যে পরিমাণ, সেই জলীয় বাষ্পের পরিমাণের প্রপার্টি। অর্থাৎ যত বেশি জলীয় বাষ্প থাকবে তার শিশিরাঙ্কটা মোটামুটি বেশি হতে পারে, বা জলীয় বাষ্পের অ্যামাউন্ট যদি কম হয় তার শিশিরাঙ্কও কম হতে পারে। মানে শিশিরাঙ্ক আসলে টোটালি ডিপেন্ড করছে জলীয় বাষ্পের পরিমাণের উপর, বা জলীয় বাষ্পের ভর যেটা এম এর উপর,
তাপমাত্রার উপর নয়। এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখতে হবে, কারণ আমাদেরকে অনেক প্রশ্ন থাকে, বইতেও সলভ করা থাকে যে একটা নির্দিষ্ট চাপে জলীয় বাষ্প, একটা নির্দিষ্ট চাপে শিশিরাঙ্ক এতটুকু, চাপ চেঞ্জ করে নিয়ে গেলে শিশিরাঙ্ক কতটুকু হবে। শিশিরাঙ্ককে টি ধরে P/T এই ফর্মুলা দিয়ে ম্যাথগুলো করা হয়, P1 T1 = P2 T2। না, সম্পূর্ণ ভুল। এইভাবে আমরা কখনোই অ্যাডমিশন টেস্টে ম্যাথ করব না। এই ধরনের ম্যাথ যদি আসে, যদি বলে এত চাপে শিশিরাঙ্ক এত, চাপ যদি এতটুকু বাড়ানো হয় শিশিরাঙ্ক কত হয়, ডাইরেক্টলি নিচে লিখে দিবা। চাপ বাড়ানো বা কমানোর সাথে যদি উপস্থিত বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ যদি চেঞ্জ না হয়, তাহলে শিশিরাঙ্কের কোনো পরিবর্তন ঘটবে না। তার মানে আগে যতটুকু শিশিরাঙ্ক ছিল, পরিবর্তিত শিশিরাঙ্ক সেম হবে, সেম শিশিরাঙ্ক থাকবে। সো শিশিরাঙ্ক রিলেটেড ম্যাথে কিন্তু আমরা এটা খুব ভালো করে মাথায় রাখবো, শিশিরাঙ্ক পুরোপুরিভাবে কার উপর নির্ভর করে, উপস্থিত জলীয় বাষ্পের উপর, অন্য কার উপর নয়। এবারে চলে আসি শিশিরাঙ্কর বাইরে আপেক্ষিক আর্দ্রতা নিয়ে ছোটখাটো কিছু ম্যাথ থাকে। সেটা কি? আপেক্ষিক আর্দ্রতা ইকুয়ালস টু কি? আপেক্ষিক আর্দ্রতা ইকুয়ালস টু হচ্ছে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ ডিভাইডেড বাই কক্ষ তাপমাত্রায় যতটুকু জলীয় বাষ্প থাকে সেটার অ্যামাউন্ট, বা আর ইকুয়ালস টু বলতে পারি F/F। উপরের ছোট হাতের এফটা কি? শিশিরাঙ্কে বাষ্পচাপ, আর নিচে হচ্ছে কক্ষ তাপমাত্রায়। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. বা কক্ষ তাপমাত্রা অ্যাকচুয়ালি বাষ্পচাপ না, কক্ষ তাপমাত্রায় সর্বোচ্চ বাষ্পচাপ। সো আমি জিনিসটা কিভাবে বলতে পারি যে উপরের ভ্যালুটা হচ্ছে যতটুকু বাষ্পচাপ বায়ুতে উপস্থিত আছে, আর নিচের যে অ্যামাউন্ট সেটা হচ্ছে ওই তাপমাত্রায় ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারে। সো আমি এই কেস দিয়ে যদি একটা এক্সাম্পল দেই, তাহলে ব্যাপারটা অনেকটা এরকম হবে। ধরো 30°C তাপমাত্রায় আমি আপেক্ষিক আর্দ্রতা বের করতে চাই। সো 30°C তাপমাত্রায় সর্বোচ্চ কতটুকু জলীয় বাষ্প থাকতে পারে বায়ুতে? 50 কেজি। সো আমার এই যে কক্ষ তাপমাত্রায় সর্বোচ্চ যে বাষ্পচাপ বা সম্পৃক্ত বায়ুর বাষ্পচাপ, কক্ষ তাপমাত্রায় সম্পৃক্ত হতে হবে। সো কক্ষ তাপমাত্রা 30°C, এই 30°C তাপমাত্রায় যদি কোনো সম্পৃক্ত বায়ু থাকে, তার বাষ্পচাপ কত? ম্যাক্সিমাম 50 কেজি। সো কক্ষ তাপমাত্রায় এই সর্বোচ্চ বাষ্পচাপ বা কক্ষ তাপমাত্রায় সম্পৃক্ত বায়ুর বাষ্পচাপ হচ্ছে 50 কেজি, আর উপস্থিত বাষ্পচাপ সেটা হচ্ছে 30 কেজি। সো আমার আপেক্ষিক আর্দ্রতা আমি এভাবে হিসাব করব 30°C জন্য। যখন আমি 25°C চলে আসবো, তখন আপেক্ষিক আর্দ্রতাটা কিভাবে হিসাব করব? তখন সর্বোচ্চ বাষ্পচাপ কত? 40 কেজি, আর উপস্থিত বাষ্পচাপ কিন্তু আগের মতোই 30 কেজি। সো 25°C জন্য আপেক্ষিক আর্দ্রতা আমরা এইভাবে হিসাব করব। আর 20°C জন্য আমরা আপেক্ষিক আর্দ্রতা কিভাবে হিসাব করব? 20°C জন্য সর্বোচ্চ বাষ্পচাপ, বায়ুর সর্বোচ্চ বাষ্পচাপ 30 হতে পারে, আর উপস্থিত আসে 30, সো ইন্টু 100 করে দিব। সো কি পেয়ে যাবো? পুরো 100% পেয়ে যাব। অর্থাৎ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হয়ে যায় 100%, আর অসম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কিন্তু 100%-এর কম হয়। সো এই ছোট ছোট ইনফরমেশনগুলো আমরা একটু মাথায় রাখবো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা কিন্তু বাষ্পের পরিমাণ হচ্ছে বাষ্পচাপের সমানুপাতিক। সো বাষ্পের পরিমাণের বদলে কিন্তু আমরা বাষ্পচাপ দিয়েও অনুপাতটা করতে পারি। বাষ্পের পরিমাণের যে অনুপাত, বাষ্পচাপের অনুপাতটা সেম। সো আমরা বাষ্পের পরিমাণের বদলে কিন্তু বাষ্পচাপ দিয়েও করতে পারি। এবং একটা জিনিস একটু আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে উপরে লেখা দেখো শিশিরাঙ্কে বাষ্পচাপ, আর নিচে লেখা কক্ষ তাপমাত্রায় সর্বোচ্চ বাষ্পচাপ। এটা বুঝলাম যে কক্ষ তাপমাত্রায় সম্পৃক্ত বায়ুর বাষ্পচাপ, নিচে ম্যাক্সিমাম ভ্যালুটা দিচ্ছি। উপরে শিশিরাঙ্কে বাষ্পচাপ কেন বলছি? শিশিরাঙ্কে বাষ্পচাপ অথবা উপস্থিত বায়ুর বাষ্পচাপ সেম কথা। সো উপস্থিত বায়ুর বাষ্পচাপ হচ্ছে 30 কেজি, আর শিশিরাঙ্ক আসলে কার উপর নির্ভর করে? এই উপস্থিত বায়ুর উপর নির্ভর করে। সো উপস্থিত বায়ুর বাষ্পচাপ আর উপস্থিত বায়ুর শিশিরাঙ্কে বাষ্পচাপ কিন্তু একই কথা। সো এই ইনফরমেশনগুলো একটু ম্যাথের জন্য মনে রাখবে। এরপর আমরা হয়তো একটা ছোট ম্যাথ দেখবো অ্যাডমিশনের টেস্টে আসার। সো এই আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক রিলেটেড ম্যাথের জন্য কিন্তু এই ইনফরমেশনগুলো একটু ভালো করে জানা থাকতে হবে। বুয়েটের 17-18 সেশনে আসা টাইপ 5-এর অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক রিলেটেড আমরা একটা ম্যাথ দেখবো। সো ম্যাথটা কি বলা আছে? কোন স্থানে বায়ুর তাপমাত্রা 26°C এবং ওই স্থানে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 70°C। এবং একটা জিনিস দেখো, নিচে 26°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কিন্তু দেওয়া আছে, অর্থাৎ 26। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. 26°C তাপমাত্রায় বায়ু সর্বোচ্চ যতটুকু জলীয় বাষ্প নিতে পারে সেটা হচ্ছে এতটুকু। আর প্রশ্নে বলা আছে উপস্থিত যে বায়ুটা ছিল 26°C তাপমাত্রার, তার আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 70%। তার মানে কি? তার মানে হচ্ছে উপস্থিত বায়ুটার চাপ এই চাপের কত পার্সেন্ট হবে? 70%।
এরপরে কি বলা আছে, যদি সে স্থানের তাপমাত্রা কমে 18 ডিগ্রি সেলসিয়াস হয় তবে বায়ুস্থিত জলীয় বাষ্পের কত শতাংশ ঘনীভূত হয়ে পানি হয়ে যাবে। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এতটুকু দেওয়া আছে, অর্থাৎ 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে উপস্থিত জলীয় বাষ্প, 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বায়ু, সেই বায়ুর সর্বোচ্চ এতটুকু জলীয় বাষ্প নিতে পারে। এখন আগে আমাদেরকে দেখতে হবে যে কোনো তরল আসলে জলীয় বাষ্প ঘনীভূত হবে কিনা। জলীয় বাষ্প কখন ঘনীভূত হবে, যখন ওই 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি যখন বায়ুটাকে নামায় নিয়ে আসবো। সো উপস্থিত বায়ুর পরিমাণ তো আর চেঞ্জ হচ্ছে না, উপস্থিত বায়ুর পরিমাণ যা ছিল তাই থাকবে। সো উপস্থিত বায়ুর পরিমাণ যদি এই পরিমাণের চেয়ে বেশি হয় বা এই চাপের চেয়ে বেশি হয়, তাহলে কি হবে, বাড়তি যেই চাপটা সেটা ঘনীভূত হয়ে যাবে, কারণ এর চেয়ে বেশি পরিমাণ জলীয় বাষ্প বায়ুটা নিতে পারতেছে না 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সো অঙ্কটার প্রশ্ন আমরা বুঝেছি, সো আমরা অঙ্কটা সলভ করে ফেলি। সো আমরা ধরে নিলাম 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত বায়ুর চাপ F1 ধরি। সো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি F1 ডিভাইডেড বাই F ইকুয়ালস টু ইন্টু 100 ইকুয়ালস টু কত দেওয়া ছিল, 70%। সো F1 ডিভাইডেড বাই F ইকুয়ালস টু হচ্ছে 70/100 মানে 0.7। আর এই ক্যাপিটাল Fটা কত, ক্যাপিটাল F 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য ক্যাপিটাল F অর্থাৎ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা ছিল 25.21। সো F of 26 মানে 26 ডিগ্রি সেলসিয়াসের জন্য হচ্ছে 25.21 মিলিমিটার। সো আমরা কি বের করতে যাচ্ছি যে 26 ডিগ্রি সেলসিয়াস, এখানে 18 হবে না, এটা 26 হবে, দুঃখিত। সো 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত বায়ুর চাপটা আসলে কতটুকু, সম্পৃক্ত বায়ুর চাপটা জানি, মানে ম্যাক্সিমাম 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু বায়ু থাকতে পারে সেটা জানিস, উপস্থিত কতটুকু, উপস্থিত 70% আছে এটাও জানি, বাট উপস্থিত বায়ুর চাপটা কতটুকু সেটা বের করবো। জাস্ট কি করব, সুতরাং F1 ইকুয়ালস টু জাস্ট 0.7 ইন্টু এই এফটা গুণ হয়ে যাবে, সেটা হচ্ছে 25.21। সো আমরা কি করব, এখন ক্যালকুলেটরের সাহায্যে অ্যান্সারটা বের করার চেষ্টা করব। সো 25.21 ইন্টু 0.7 পেয়ে যাব হচ্ছে 17.647। সো 17.647 এত মিলিমিটার। আচ্ছা, এটা হচ্ছে উপস্থিত বায়ুর চাপ। এখন একটা জিনিস খেয়াল করো যে 18 ডিগ্রি সেলসিয়াসে যখন আমি তাপমাত্রাটা নামিয়ে আনি তখন ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারে, 15, প্রায় 15-এর মতো, 15.5। আর আমার উপস্থিত আছে হচ্ছে 17। এই বায়ুটাকেই তো আমি 18 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব। সো বাষ্পচাপের পরিমাণ তো চেঞ্জ হবে না। সো উপস্থিত বায়ু আছে 17 আর সর্বোচ্চ থাকতে পারে 15, তাহলে বাকিটা কি হবে, অবশ্যই ঘনীভূত হবে। সো ঘনীভূত হবে আর কি পার্সেন্টেজ আমাদেরকে জানতে চেয়েছে। সো আমরা কি করব, এইটা থেকে এটা বাকিটা আর কি যতটুকু ঘনীভূত হবে বিয়োগ করে দিয়ে অরিজিনাল এটা দিয়ে আসলে আমরা ভাগ করে দিব। সো ভাগ করে দিলে আমরা বুঝতে পারবো আসলে কত পার্সেন্ট ঘনীভূত হচ্ছে। সো ঘনীভূত হবে সো কত নিব, এই 17.647 মাইনাস 15.48 ডিভাইডেড বাই 17.647 ইন্টু 100। সো আমি যদি বিয়োগ করে দিই কি পাবো, 17.647 মাইনাস 15.48 ডিভাইডেড বাই 17.647 ইন্টু 100। সো আমরা পাচ্ছি প্রায় 12.28%। সো 12.28%। সো 12.28% পরিমাণ জলীয় বাষ্প কি হয়ে যাবে, ঘনীভূত হয়ে যাবে, কারণ ওই পরিমাণ জলীয় বাষ্পটা আসলে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের চেয়ে বেশি ছিল। সো খুব সহজে জাস্ট আপেক্ষিক আর্দ্রতার ম্যাথগুলো এভাবে আমরা করে ফেলতে পারি। আপেক্ষিক আর্দ্রতার বাইরে আরও একটা টপিক আছে যেটা আসলে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, কিন্তু সাধারণত ওখান থেকে অ্যাডমিশনের ম্যাথ আসে না। কিন্তু আসে না বলে যে আমরা ওটা বাদ দিয়ে দিব তা কিন্তু না। সো ওইটা থিওরিটা আমরা একটু শিখে নিই। কি এটা আসলে কি, এই সূত্রটা হচ্ছে শিশিরাঙ্ক নির্ণয়ের সূত্র, এবং একটা হাইগ্রোমিটার নামের একটা ডিভাইসের মাধ্যমে শিশিরাঙ্কটা আমরা নির্ণয় করতে পারি। সো সেখানে কি থাকে, আসলে দুইটা থার্মোমিটার থাকে, একটা হচ্ছে শুষ্ক বাল্ব আর একটা হচ্ছে আর্দ্র বাল্ব। সো শুষ্ক বাল্ব থার্মোমিটারে কি ঘটে, শুষ্ক বাল্ব থার্মোমিটারে আসলে অ্যাকচুয়ালি আমি বাতাসের অ্যাকচুয়াল টেম্পারেচারটা আমি বের করতে পারি। আর আর্দ্র বাল্ব থার্মোমিটারে আসলে থার্মোমিটারের নিচে আমি একটা সিক্ত কাপড়ের মতো দিয়ে দিই বা কিছু একটা দিয়ে দিই একটু ভিজা। সো যেহেতু ওখানে পানি মাধ্যম থাকে ওই থার্মোমিটারের সাথে আর্দ্র বাল্ব থার্মোমিটারে, সো ওই আর্দ্র বাল্ব থার্মোমিটার কিছুটা কম তাপমাত্রা দেখায়। সো
এই দুইটা তাপমাত্রার ডিফারেন্স আমরা বের করি। θ1টা হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা আর θ2টা হচ্ছে আর্দ্র বাল্বের তাপমাত্রা। সো এই দুইটা ডিফারেন্সকে আমি কি দ্বারা গুণ করি? গ্লেসিয়ারের ধ্রুবক। সো একটা বড় চার্ট দেওয়া থাকে, সাধারণত অ্যাডমিশন টেস্টে এরকম চার্ট থাকে না, বা জাস্ট ডাইরেক্ট ভ্যালুটা দিয়ে দিতে পারে গ্লেসিয়ারের ধ্রুবকের। সো গ্লেসিয়ারের ধ্রুবকটা সাধারণত যদি এমন হয় যে দুইটা তাপমাত্রায় গ্লেসিয়ারের ধ্রুবক বলে দিয়েছে, সো আমরা কোন তাপমাত্রাটা নিব এটা একটু মাথায় রাখতে হবে। আমরা বায়ুর তাপমাত্রায় শুষ্ক বাল্বের গ্লেসিয়ারের ধ্রুবকটা নিব, আমরা নিব শুষ্ক বাল্বের গ্লেসিয়ারের ধ্রুবক, কারণ শুষ্ক বাল্বটা অ্যাকচুয়াল বায়ুর তাপমাত্রাকে রিপ্রেজেন্ট করছে। সো গ্লেসিয়ারের ধ্রুবকের সাথে এটা গুণ করে দিব, তারপর কি করবো? শুষ্ক বাল্বের তাপমাত্রা থেকে পুরোটাকে বিয়োগ দিয়ে দিব। বিয়োগ দিলে এই যে থিটাটা পাবো, সেই থিটাটা আসলে কি? শিশিরাঙ্ক। সো এই থিটাটা হয়ে যাচ্ছে আমাদের শিশিরাঙ্ক। সো এই ফর্মুলা দিয়েও কিন্তু ম্যাথ থাকতে পারে, যা সাধারণত এটা কম ইম্পর্টেন্ট, বাট কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। বলে দিয়েছি যে এই ফর্মুলা দিয়ে এটা কিন্তু ছোটোখাটো কিছু ম্যাথ থাকতে পারে। সো এই ম্যাথগুলোও কিন্তু আমাদেরকে একইভাবে শিখে নিতে হবে। সো আর্দ্রতা এবং শিশিরাঙ্ক রিলেটেড যত ধরনের কনসেপ্ট ছিল, সব ধরনের কনসেপ্ট এই ধরনের ম্যাথের মাধ্যমে, এইসব সূত্রের মাধ্যমে এইভাবে আমরা করতে পারি। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.